সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক টানে মোদের, ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে গড়েছে এক মন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো যাই সাগরে লাতে তোমার সুরে সুরে, কেমন করিয়া জানাবো আমার পরানো কি ছাত্র জীবনে সত্যজিৎ কি করতো, মঙ্গলবার হলে বুধবারে এখানে ছুটি, মঙ্গলবারে সন্ধ্যাবেলা কলকাতায় চলে যেত। অজয় নদীর ধারে গোয়ালপাড়াতে আমরা কাজ করেছিলাম। কার মিলন চাও বিরহী, দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে। ওরে আয় রে, ওরে আয় রে, তবে মাত্রে সব আনন্দে, আজ নবীন প্রাণের বসন্তে। ওরে আয় রে, ওরে আয় রে, তবে মাত্রে সব আনন্দে, আজ নবীন প্রাণের বসন্তে। ওরে আয় রে, ওরে আয় রে। নমস্কার, শুরু করছি আমাদের শান্তিনিকেতন অনুষ্ঠান। আজকে আমাদের শান্তিনিকেতন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, খুবই কাছের মানুষ ইলা ঘোষ, যিনি শান্তিনিকেতনে হাসিদি নামেই অনেক বেশি পরিচিত। ওর আরেকটি পরিচয় আমাদের আছে, উনি শান্তিদেব ঘোষ মহাশয়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বিশেষজ্ঞ, ওনার সহধর্মিণী। হাসিদি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি শান্তিনিকেতনে তো অনেক দিন হলো এখানে রয়েছেন, তো কত বছর আপনার এখানে হয়ে গেল? আমি তো 46 সালে এসেছি, তা প্রায় 60 বছরের ওপর হয়ে গেল। আপনি আগে তো দিল্লিতে থাকতেন আমি শুনেছি, তো হঠাৎ দিল্লি থেকে এখানে শান্তিনিকেতনে কিভাবে? দিল্লিতে আমার এমনি শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে প্রত্যেক বাঙালি, শিক্ষিত বাঙালিরই একটা শ্রদ্ধা, একটা আছে, সেটা আমাদের মধ্যে ছিল, আমাদের পরিবারের মধ্যে ছিল। সেটা তো আমি জানতামই, আমাদের আলোচনা হতো। যেদিন গুরুদেবের মৃত্যুদিন আমাদের মনে আছে, তখন তো টিভি ছিল না, আমরা সারা দিন রেডিও খুলে রেডিওতে কমেন্টারি হয়েছিল, সব শুনেছি। তখন আপনি দিল্লিতে? তখন আমি দিল্লিতে। তারপরে সেই সব এখান থেকে আমার ননদ সুজাতা মিত্র, উনি দিল্লি গিয়েছিলেন, ওর সঙ্গে আমার পরিচয় হয়। ওর কাছে এখানকার কথা শুনে আমার খুব ভালো লাগে। ও বিশেষভাবে আমাকে অনুরোধ করে, একবার এসে আপনি শান্তিনিকেতনটা দেখুন, আপনার ভালো লাগবে। তাই জন্য আমি একটা গরমের ছুটি কি ছুটি আমার এখন মনে নেই, একটা ছুটিতে, না গরমের ছুটি নয়, মানে ডিসেম্বর মাসে এসেছিলাম, এটা আমার মনে আছে। এসে আমি এখানে এলাম। তখনকার দিনে এই বোলপুর স্টেশন এরকম ছিল না। হ্যাঁ, সেটাই, মানে দিল্লি থেকে আপনি হঠাৎ শান্তিনিকেতন যখন এলেন, আকাশপাতাল তখন এলাম, আকাশপাতাল তফাৎ। আমি বাংলাদেশ দেখিনি। আচ্ছা, কখনো কলকাতায় এসেছি, সেটা মানে খুব কম। আচ্ছা। আর সেই মানুষ এই বাংলা গ্রামের মধ্যে দিয়ে গাড়িটা আসছে, সেটাই আমার কাছে একটা অদ্ভুত ব্যাপারে। এখানে এসে নামলাম স্টেশনে, গাড়ি মানে তখন তো মোটর একেবারে নেই, একটা কি দুটো রিক্সা আর শুধু গরুর গাড়ি ভর্তি। তখন আমরা, আর এই ভুবনডাঙ্গার কিচ্ছু ছিল না, মাঠের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা। তারপরে আমি এলাম, ওদের অবশ্য রিক্সাওয়ালাকে বলতেই ওরা বাড়িটা চেনে, ওরা নিয়ে এলো। এই বাড়িতেই এলেন? এই বাড়িতেই। আচ্ছা আচ্ছা। তখন এই বাড়িটা তো আমার শ্বশুরমশাইয়ের তৈরি। তো তখন আমি এলাম, এসে এখানে এসে গেটের কাছে নামলাম, সে এক হাস্যকর। আমি দেখছি যে
ওইদিকে তাকিয়ে দেখছি মানে না, আপনি যে শান্তিনিকেতনে এলেন তখন কি শুধু বেড়াতে না পড়াশোনা করবেন বলে? বেড়াতে। শুধু বেড়াতে। আচ্ছা, বেড়াতে। তো এখানে শান্তিদার সঙ্গে আপনার কি করে পরিচয় সেই হলো? তো এলাম না, এসে আমি দেখছি যে মানে ডান দিকের ওইদিকে আমাদের রান্নাঘর ছিল, মস্ত বড় খড়ের মাটির ওপরে খড়ের ছায়ানিত রান্না। সেই রান্নাঘরের সামনে একজন কালো মতন লোক, রোগা কালো, আর সে এরকম মালকোচা মেরে ধুতি, তেল মাখছে। আচ্ছা, মানে এরকম অসভ্য দৃশ্য আমি আমার জীবনে দেখিনি। বিশেষ করে দিল্লির মতো জায়গা থেকে দিল্লির মতন জায়গায়, আমি সেখানে খুব নামকরা স্কুলের টিচার, আমি দেখে আর একেবারে অবাক হয়ে গেলাম যে এরমভাবে কেউ এরম মানে কাপড় ওরম করে বেঁধে আর খালি গায়ে তেল মাখতে পারে। আর সেই লোকটি কিন্তু আমার দিকে তাকিয়ে দেখলো, আমি নামলাম, সে কোনো গ্রাহ্যও করলো না, আচ্ছা, একটু ইম্পর্টেন্স দিল না। সে যেরকম তেল মাখছিল সেরকম তেল মাখছিল। আর আমার না একেবারে মনটা একেবারে খুব খারাপ লাগলো যে এরকম বিচ্ছু। তারপরে ওর বোন সুজাতা, ও এসে আমার ঘরে টরে নিয়ে গেল, বসলাম এরকম মাটির বাড়িও জীবনে দেখিনি। দেখলাম, তখন ভাবতেও পারিনি যে এই বাড়িটায় আমার সারা জীবন থাকতে হবে। ওইরকমই, ওটাই আপনার প্রথম মানে দেখলেন শান্তিদাকে, প্রথম দেখলেন। আচ্ছা, তারপরে এখানে এসে কি থেকে গেলেন নাকি? তারপরে তো আমি দিল্লি চলে গেলাম, কিন্তু তখন উত্তরায়ণে ঢুকতে, তখন তো রথিবাবু তো সবাই ছিলেন। উত্তরায়ণে প্রতিমা দেবী, রথিবাবু ওরা ছিলেন, উত্তরায়ণে ঢোকার পারমিশন ছিল না। এমনি শান্তিনিকেতন দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমি দিল্লি শহরের মেয়ে, তো এরকম একটা পরিবেশটাই আমার ভীষণ ভালো লাগলো। তখন আমি ঠিক করলাম যে আমি এখানে এসে, ওই সুজাতাই বললো যে আপনি তো, আমি ওখানে কিন্তু একজন শান্তিনিকেতনেরই এক্স স্টুডেন্ট কিরণ শেষী দিয়ে বলে, তার কাছে প্রাইভেটলি ছবি আঁকা শিখতাম। আচ্ছা, তখন বললো যে আপনি তো ছবি আঁকতে পারেন, আপনি এখানে কলাভবনে ভর্তি হয়ে যান। তখন আমি ঠিক করলাম তাই করবো। আচ্ছা, তখন পরে ওখানে গিয়ে ওখানকার কাজ ছেড়ে দিয়ে আমি এখানে চলে এলাম। এখানে তারপরে এসে কলাভবনে ভর্তি হলেন। এখানে কলাভবনে ভর্তি হলো। ওইদিকে একটা বাড়ি এখনো আছে, ঠিক ওই অফিসের সামনেই দেখবে একটা বারান্দাওয়ালা বাড়ি, ওইখানে একটা ঘর ভাড়া করে, আর তোমরা এখন হাসবে, সেই ঘরটার ভাড়া ছিল 10 টাকা, উইথ বাথরুম, অ্যাটাচ বাথরুম। ওখানে থাকতাম। আর এখানে কলাভবনে এসে আমি জয়েন করলাম ছবি আঁকা। তখন ওসব কিচ্ছু ছিল না, অ্যাপ্লিকেশন কিচ্ছু করতে হতো না। এসে আমি আমার নাম লিখে ভর্তি হয়ে গেলাম। আমার ছোট বোন আমার সঙ্গে এসেছিল, ও সঙ্গীত ভবনে ভর্তি হলো, আমি ওখানে ভর্তি হলাম, ব্যাস। তখন আপনি যখন কলাভবনে ভর্তি হয়েছেন তখন তো কলাভবনে সব দিকপালরা ছিলেন, রামকিঙ্কর ছিলেন, বিনোদ বিহারী ছিলেন, ওনাদের কথা একটু আমাদের বলুন। ওদের সঙ্গে এমনি তখনই আমার ওদের সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু এই বাড়ির সঙ্গে ওরা ভীষণ ছিলেন, অ্যাটাচ ছিলেন। ওরা সবাই শান্তিদেবকে ভীষণ ভালোবাসতেন, এবং বিশেষ করে মাস্টারমশাই নন্দলাল বসু ভীষণ ভালোবাসতেন। তো সবাই, বিনোদদা, রামকিঙ্করদা। তারপরে এখানে বিয়ে হবার পরে তো, আসবার পরে তো ওদের সঙ্গে আমার মানে নিত্য যাতায়াত। কলাভবনের জীবনটা কীরকম ছিল? আপনারা কি করতেন তখন? কলাভবনে তখন আমাদের 15 দিন করে একজন মাস্টারমশাইয়ের আন্ডারে কাজ করত। আচ্ছা, বিনোদদার, কিঙ্করদা সবাইকার কাছেই শিখেছি। মসজি ছিলেন, পেরুমালদা ছিলেন তখনকার টিচার, গৌরীদি ছিলেন আমাদের এর জন্য, তাদের কাছে সবাইকার কাছে শিখেছি, এবং সবাই আমাকে খুব মানে ভালোবেসে বিষয়। কিঙ্করদা তো এত ভালো, এত ছিলেন, উনি এই আমাদের বাড়ির সামনেই একটা খড়ের বাড়িতে থাকতেন। যখনই ওর চা খাবার ইচ্ছে হতো উনি চলে আসতেন, এসে আমার একটা মোড়া নিয়ে বসে বলতেন, হাসি 1 কাপ চা খাওয়া হতো। আচ্ছা, আমি চা করে দিতাম। আর কলাভবনে পড়তে পড়তে তখনই আপনার বিয়ে হয়ে গিয়েছিল তো? হ্যাঁ, কলাভবনের যখন আমি ছাত্রী তখনই আমার বিয়ে হয়। আচ্ছা, আর তারপরে তো আপনি শান্তিদেব ঘোষের সঙ্গে যুক্ত হলেন এবং তার পরিবারের একজন
অন্যতম সদস্য হয়ে গেলেন। তখন সেই গল্পটা একটু বলুন, মানে আপনার পরিবার তখন তো এখানে জয়েন্ট ফ্যামিলি, মানে অনেকে ছিলেন। হ্যাঁ, এখানে আপনাকে তো ভর্তি, ওরা তো 6 ভাই 1 বোন, মানে পুরো সবাই, সংসার পুরো সামলে এদিকে সংসার। কলাভবন সব না, মিলিয়ে। আমাকে ঠিক সংসার সামলাতে হতো না, আচ্ছা, আমার আচ্ছা, শাশুড়ি সব দেখতেন, আচ্ছা। উনি ভালোই বাসতেন এই কাজগুলো করতে। আচ্ছা, আচ্ছা। এবং তিনি পছন্দ করতেন যে আমি বাইরে, আমি কলাভবনে পড়ি। উনি, আমার ভীষণ স্বাধীনতা ছিল, কোনো আচ্ছা। ছিল না যে আমি করব কিছু। শুধু উনি নিজেই, যতই বাড়িতে লোক আসুক উনি নিজে রান্না করতেন, কিন্তু আমার একটা দায়িত্ব ছিল তাদের খাওয়ানো। মানে একটা, মানে এত বড় পরিবারে এসে কিরকম লাগছিল আপনার তখন? একটা পরিবারের মধ্যে, এই পরিবারের একটাই আমি বলবো যে এই পরিবারের ওরা কেন জানি না আমাকে সবাই অসম্ভব ভালোবাসতো। আমার দেওরের, আমি সবাইকে বলি যে লোকে, আমি যখন দেওরদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি না, মানে প্রথম, মানে সাগরদা থেকে আরম্ভ করে শুভময় পর্যন্ত, কুকুলের বাবা পর্যন্ত, মানে ওরা প্রত্যেকে আমাকে অসম্ভব ভালোবাসে, মন্টু টন্টু সবাই। মানে কুকুলের বাবা তো মানে আমার মানে একবারে ছায়ার মতন সঙ্গে সঙ্গে থাকে। আচ্ছা। আর এই তখন তো আপনার দিল্লিতে, মানে বাড়ি তো বাপের বাড়ি তো দিল্লিতে, ওখানেই। আর ওখানে তো পরিবার, খুব ছোট পরিবার ছিল নিশ্চয়ই আপনার। ওখানে আমি যখন এখানে আসি তখন ওখানে আমার শুধু আমার ভাই ছিল, আর আমার বোন তো আমার সঙ্গে এখানেই এসেছিল, এসে আর গেছিলেন। কেউ ছিল না। আমার বাবা মা দুজনেই মারা গেছে। আচ্ছা, আর একটা প্রসঙ্গ যেটা, যে মৃণালিনী আনন্দ পাঠশালা, এই ব্যাপারটা নিয়ে আপনি আমাদের বলুন। এটা তো আপনার যথেষ্ট অবদান আছে এই স্কুলটা তৈরি করার পেছনে, এবং আমার মনে হয় যে অনেকেই কিন্তু এটা ব্যাপারটা ভালো করে জানেন না। এই ব্যাপারে আমাদের একটু কিছু বলুন। আসলে কি, আমি তখন আমি খুব স্বাধীন ছিলাম, বললাম না, আমার যখন ইচ্ছে হতো আমি তো দিল্লি চলে যেতাম, একটা টিকিট কেটে মানে বর্ধমান থেকে উঠে দিল্লি চলে যেতাম। তোমার শান্তিদার একটা ছিল কি, ওর হয়তো পছন্দ হতো না, কিন্তু ও আমাকে না বলতো। আচ্ছা। আর কখনো যাবার সময় আমার তুলতে যেত না। আর কিন্তু এটা একটা খুব মজার ব্যাপার যে আমি জানি বর্ধমান স্টেশনে তো আমার চেঞ্জ করতে হতো, বর্ধমান স্টেশনে আমি দেখতাম ও দাঁড়িয়ে আছে। আচ্ছা, কোথা থেকে চলে আসতেন? আমাকে আনতে যেত। আচ্ছা আচ্ছা, নিয়ে আসতো। তো ওই রকম ছিল। তো একবার ওরকম আমি দিল্লি থেকে ফিরে এলাম, তখন ও আমাকে ও এখানে এসে শুনলাম যে এখানকার কয়েকজন মহিলা মিলে, নামগুলো আমার এখন মনে আসছে না, বিনাদি, একজন বিনাদি ছিলেন, আর একজন বিনাদি ছিলেন, এরকম কয়েকজন মানে মহিলা মিলে প্রথমে আনন্দ পাঠশালাটা আরম্ভ করে। তখন ওরা বিশ্বভারতীকে ধরে টরে, বিশ্বভারতী কেবল একজনের মাইনে দিতেন। আচ্ছা। তাও 30 টাকা মাইনে। আচ্ছা আচ্ছা, সেটা ছিল প্রীতিদি, আর কেউ ছিল না। কিন্তু আমি এখানে যখন এলাম তখন ওরা বললো যখন, তখন আমি ভাবলাম তাহলে আমি তো ওখানে গিয়ে কাজ করতে পারি। আমার আসলে তো কোনো কাজ ছিল না, আমার কলাভবন শেষ হয়ে যাবার পরেও আমি বহুদিন কলাভবনে গিয়ে কাজ করেছি, কেউ আমাকে বারণ করেন, বরঞ্চ সবাই সাহায্য করতেন। এবং তখন কোনো কলাভবনে অত কিছু রেস্ট্রিকশনও ছিল না। তারপরে তো অনেক কিছু কলাভবন থেকে শিখেছি পরে, মানে পাশ করে বেরোবার পরে। তারপরেতে আমি গেলাম, ওখানে গেলাম, গিয়ে আমি ওদের বললাম যে আমি এটার দায়িত্ব নেব। আচ্ছা। তাতে ওরা খুব খুশি হলেন, বিনাদিরা, কেন বিনাদি, তারপরে উমাদি, ক্ষিতীশ রায়ের স্ত্রী উমাদি, ওরাও ছিলেন। ওরা খুশি হলেন কেন ওরা নিজেদের সংসার করে এসে দেখতেন, আর আমি নিজে থেকে গিয়ে বললাম আমাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আমি এটা দেখাশোনার দায়িত্ব নেব। আচ্ছা। তো খুশি হয়ে ওরা আমার হাতে দিয়ে দিল। ওরা মধ্যবর্তী আসতেন এসে, কিন্তু তারপরে আমি ওটা অর্গানাইজ করে, তাও ওটা যখন আমি নিলাম তখন তোমার শান্তিদা আমাকে বললেন যে তুমি তো ওই ইংরেজি স্কুলে পড়িয়েছো, এখানকার স্কুলে কেমন করে পড়াতে হবে তুমি জানো, তুমি তনয়দার কাছে গিয়ে শিখে এসো। তখন আমি তনয়দার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তো তনয়দা আমাকে খুব সাহায্য করেছিলেন যে এরমভাবে আমাদের মানে এই যে শিশুদের এইভাবে তুমি এই করবে, তাদের স্বাধীনভাবে আঁকতে দেবে, যা খুশি করতে দেবে,
কারণ আমিও তাই জন্য ওদের ক্লাস ঠিক আমি নিতাম না, কিন্তু যেসব এখনও আমি অনেক ছেলে মেয়ে দেখেছি যারা হয়তো তোমার লেখাপড়া মানে করতে ভালোবাসতো না, তাদের হয়তো কিছুতেই প্রীতিদি পড়াতে পারছেন না, বকছেন ধমকাচ্ছেন, আমি ডাকতাম আমার কাছে দিলাম, আমি বসে তাদের সঙ্গে এমনি গল্প করতাম, তারপর হয়তো গান গাইতে বলতাম, তারপরে বলতাম আচ্ছা এটা লেখো তো, তুমি এরকম করে অটা লেখো তো, ও ঠিক লিখতো, খেলতে খেলতে লিখতো, এরকম করে শিখে যেত। কিন্তু ওরা কিন্তু সেটা এখনও মনে রেখেছে। আমার অবাক লাগলো, তুমি এখানকার তুমি এই ছেলেটির নাম আমি ভুলে যাচ্ছি, এইখানে থাকে, যাই হোক উনি আপনার কাছে পড়েছেন না সে আমাকে এতদিন বাদে একদিন আমাকে আমি ভুলে গেছি যে আনন্দ পাঠশালায় কী করেছি না করেছি। সে আমাকে বলল, হাসিমাসি আপনার মনে আছে যে আপনি প্রীতিদি আমাকে খুব বকছিলেন, আপনি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে আমার সঙ্গে অনেক গল্প করে করে আমাকে অ লিখতে শিখিয়ে দিলেন। আমরা তাই নাকি? না আমার তো মনে নেই। ওরা এখনো মনে রেখেছে। না ওরা যে এই কথাগুলো মনে রেখেছে সেইটা ভেবে আমার এত আনন্দ হলো যে বিশ্বভারতীর এতে আমার নাম নেই, সেখানে অন্য লোক আছে, কিন্তু ওদের মনের মধ্যে আমি এখনো সেটাই বেশি দরকার, সেটাই আমার খুব আনন্দ। আচ্ছা একটু অন্য প্রসঙ্গে আসি, সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের সহধর্মিণী হওয়ার পর আপনার জীবনটা কীরকম হলো? উনি খুব এমনি তো গান নিয়ে থাকতেনই, ক্লাস নিতেন, গান নিতেন, উনি খুব বেড়াতে ভালোবাসতেন মানে ওর একটা ছিল কি নিজের দেশটাকে ভালো করে জানতে হবে। আচ্ছা বেড়ানোর আগে আমি একটু ওনার গান প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই, উনি গান নিয়ে কীরকম ভাবনা চিন্তা, কী করতেন, অনুষ্ঠান মানে এই ব্যাপারে আমাদের একটু। উনি রোজ সকালে 1.5 ঘন্টা নিজে গান করতেন। আচ্ছা নিজে রোজ সকালে, মানে ওটা তার ছিল সাধনার মতো। কিন্তু ওর একটা অভ্যেস ছিল যে তখন আমাকে ওর সামনে বসে থাকতে হবে। আচ্ছা এই 1.5 ঘন্টার মধ্যে যদি আমি উঠে যেতাম ভীষণ রাগ করতো, বলতো তোমার যত কাজ পরে করবে, এই সময় চুপ করে গান শুনবি। তো ওই 1.5 ঘন্টা ও নিজের, ওটা একদম ওনার নিজের মানে মানে সাধনা করার মতন গান করতো। তখন কারোর সঙ্গে দেখা করতো না, কেউ এলে কথা বলতো প্রত্যেক দিন এবং বহুদিন মানে শেষ পর্যন্ত প্রায়। এটা না ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আর উনি তো নানান রকম অনুষ্ঠানে যে নিয়ে যেতেন মানে বিশ্বভারতীর টিমকে, তখন আপনিও তার সঙ্গে সঙ্গে তো গেছেন? আমি সব সময়। আচ্ছা উনি যেখানে যেতেন উনি সব সময় আমার সঙ্গে নিয়ে যেতেন। আমি তখন তো মানে আপনাদের কাছেই শুনেছি যে মোহরদি, বাচ্চুদি, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, ওনারাও তো যেতেন। একটু সেই নানা রকম মজার মজার গল্প রয়েছে, তার মধ্যে একটা কিছু আমাদের বলুন, বিশেষ করে মোহরদির গল্প। হ্যাঁ, মোহর ছিল কি, মোহরে খুব মজা দিয়েছিল। ও ছোটোবেলা থেকে তো এখানে মানুষ হয়েছে, ওকে এমনিতেই তোমার শান্তিদা ওকে খুব পছন্দ করতেন, বলতেন যে ওকে ভগবান ওকে যে গলা দিয়েছে এরকম গলা সহজে কারুর হয় না, এত ভালো গান। মোহরকে খুবই ভালোবাসত, আর মোহরও তাই। আর মোহর তোমার কিন্তু ওকে ভীষণ ভয় পেত। কেন ভয় পেত তা আমি জানি না, কেন ও তো কারুকে যখন মনে হতো যে এটা অন্যায় করছে তখন রেখে ঠেকে কথা বলতো না, তখনই মুখে শুধু মোহরদি কেন সকলকে বলতো, সেই জন্য হয়তো এ করতো। আমি যদি বলতাম তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো ওর কথা, তুমি ওকে মোহর বলতো আহা তুমি জানো না, না শান্তিটাকে আমি কিরম ভয় করো কেন, এই নিয়ে হাসাহাসি হতো। তারপরে এমনিতেও মোহর ও ঠিক আমার ননদের মতন ছিল। যখন আমরা কোনো পার্টিতে যেতাম তো আমি সাধারণত আমি আর বাচ্চু মানে কোনো অনুষ্ঠানে গিয়ে, কোনো হয়তো কোথাও কোনো একটা এখান থেকে একটা দল নাচ গানের দল গেল, তখন আমি সবসময় যারা নিয়ে যেতেন, যারা আমার দেখাশুনো আমাদের করতেন, খাওয়াতেন দাওয়াতেন,
তাদের সবাইকার খাওয়া না হলে আমি আসতাম না, যে আমরা খেয়ে চলে এলাম, ওরা খেলো কি না খেলো দেখতো না। কেন আমার চিরকালে এই এত বড় সংসারটা দেখে অভ্যেস না, আমাদের সবাইকে না খেলে আমার ভালো লাগতো না। আর বাচ্চাও আমার সঙ্গে থাকে, তো আমরা দুজনে ওদের খাইয়ে টাইয়ে একটু দেরি করে আসতাম। মোহর কিন্তু বসে থাকতো, নিজের বিছানাও পারতো না, মশারিও টানতো না। আমি আসলেই আমাকে বকতো, হাসি এত দেরি করে এলে কেন? আমি বললাম না, এই ওদের খাওয়ানোটা বেশি বড় হলো, আমার মশারি কে টাঙাবে? আমি কী করে ঘুমোবো? তাহলে আচ্ছা আচ্ছা আমি টাঙিয়ে দিচ্ছি। আমি মশারি টশারি টাঙিয়ে দিতাম, তখন মোহর নিশ্চিন্ত হয়ে শুয়ে ঘুমোতো। এবং এতে মোহরের কোনো সংকোচও ছিল না, সব সময় ও একেবারে যেন আমার ননদের মতন, ও আমাকে আমার সঙ্গে। এমনি তো তখন পরিবেশটাও ভীষণ, মানে এমনি মানুষও কম ছিলেন এবং ভীষণ একটা পরিবারের মতো। এখানে তো এত বড় হয়নি। মানে মোহরকে কিন্তু তোমার শান্তিদা অত্যন্ত শ্রদ্ধা করতেন। ও আমাকে বলেওছিলেন যে মোহর সারা জীবন নিজের মা বাবা ভাই বোনদের জন্য যা করেছে তার কোনো তুলনা নেই। মোহর করেওছে খুব। আচ্ছা আচ্ছা, শান্তিদার সম্পর্কে এরকম মানে শোনা গেছে, অপবাদ বলতে পারি, অনেকেই বলেন যে উনি নাকি সবার গান খুব একটা পছন্দ করতেন না। এটা কি সত্যি? এটা ঠিক সত্যি নয়। এটা কি জানো, উনি অনেক সময় অনেক লোকের এমনি গান যারা বেশ মনের এর থেকে গান করতো সব সময় পছন্দ করত। যেমন ও হিন্দি মানে সেন্টিনারি ইয়ারে ও দিল্লিতে গিয়েছিল যে গুরুদেবের মানে হিন্দি অনুবাদ গান শেখাতে। সেখানে ও মান্না দে, তারপরে কিশোর কুমার, আশা ভোসলে, এদের সব গান শিখেছে। আচ্ছা, গান শিখিয়ে ওদের গান করবার এটা ওর খুব ভালো লেগেছিল। এবং তার একটা ক্যাসেট ও করে, আমি যেতে পারিনি তখন কুকুল ছোট ছিল, আমি বাড়িতে ছিলাম, তো ও সেটা আমাকে শোনাবার জন্য নিয়ে এসেছিল। সেটা আমার কাছে এখনও আছে। তো আমি তার আবার কপি করে বিশ্বভারতীকে দিয়েছি। যে ওই গানগুলো ও এনেছিল, ও আমায় বলেছিল যে এদের গান এরা প্রাণ দিয়ে গান করে যে এদের গানগুলো আমার খুব ভালো লাগে। আমাদের এখানে তখন সেই যুগটাতে একটা চল হয়েছিল যে খুব মানে নাকা নাকা করে গান করা, সেটা ও একেবারে পছন্দ করতো। ও চাইতো যে গানটা বেশ জোরের সঙ্গে মনের সঙ্গে গাই, ভিতর থেকে গান। এখানে স্তব্ধ মিনার, তরে তরে সুরের খেলা ডুবসাঁতারে। সেখানে স্তব্ধ মিনার, তরে তরে সুরের খেলা ডুবসাঁতারে। সেখানে চোখ মেলে যার, সেখানে চোখ মেলে যার পাইনে দেখা। আহারে মন জানে গো, মন জানে বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে কোনখানে বেলায় আমার ডাক পড়েছে। আচ্ছা হাসিদি, আর একটা কথা, যেটা এই যে স্বরলিপি নিয়ে তো এখন বহুদিন ধরে একটা ঝড় উঠেছে, চলছে সমস্যা। তো শান্তিদা কি করতেন? শান্তিদা কি স্বরলিপিটা খুব বেশিভাবে মেনে চলতেন, নাকি উনি কি মনে করতেন? স্বরলিপি দেখে গান করতো না, ও নিজের মতন গান করতো। এবং ও বলতো সবাই যখন ওর কাছে এসে ও বলতো যে যেরকম আমি গান শিখেছি, যেরকম আমি জানি আমি গাইবো, কিন্তু তোমরা স্বরলিপি মেনেই চলো। কেন একটা তাহলে থাকে স্বরলিপিকে তোমরা করে চলো, মানে স্বরলিপিটাকে একটা কাঠামো নিশ্চয়ই জানা দরকার, তারপরে তা না হলে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তাই। কিন্তু জর্জ বিশ্বাস ছিলেন, তিনি সবসময় স্বরলিপি মেনে চলতেন। তাই জন্য তখন একটা খুব ঝড় উঠেছিল এই নিয়ে। কিন্তু ও জর্জ বিশ্বাসকে সাপোর্ট করতো। ও বলতো ও মনের আবেগে গান করে, তাতে একটু যদি স্বরলিপির এদিক ওদিক হয় কিচ্ছু সেখানে। এবং আমি অনেক অনুষ্ঠানে এমন গেছি যেখানে জর্জ বিশ্বাস এবং ও দুজনে একসঙ্গে গান করে, এবং জর্জ বিশ্বাসকে খুব পছন্দ করতো। তার কেননা ও খুব প্রাণ খুলে মন খুলে গান করতো, সেই জন্য খুব পছন্দ।
আচ্ছা, গানের কথাতে তো ছিলাম আমরা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রসঙ্গে আসা দরকার যে শান্তিদা কিন্তু গানের সঙ্গে সঙ্গে নাচেও মানে সমান পারদর্শী ছিলেন। ওই যে আপনি যেটা বলছিলেন যে একটা ফিল্মে অভিনয় করার চান্স পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন নাচের জন্য, কিন্তু ও তো গুরুদেবের আদেশেই ও হ্যাঁ। তো সব জায়গায় গিয়ে নাচ উনি শিখেছে। প্রথমে বোধহয় নাচই করতেন, গানে বোধহয় না না, গানেই হয়েছিল। পরে ওর দেশে নানান জায়গায় যেতে ভালোবাসতো, তখন ও কেরালায় যায়, গিয়ে নাচ শেখে। আচ্ছা, আচ্ছা। নাচ শিখে এসে গুরুদেব দেখে খুব ভালো লাগে, তখন ও গিয়ে আবার ভালো করে নাচ শেখে। আচ্ছা আচ্ছা, গানই গাইতো। হ্যাঁ আপনি যেটা বলছিলেন ফিল্মের প্রসঙ্গে। ও ফিল্মে, ও সেই একটা ফিল্মে ওরা এসে ওকে বিশেষভাবে অনুরোধ করে যে বাউল নাচ করার জন্য। তো ও প্রথমে কিছুতে ওকে গুরুদেব বারণ করেছিলেন যে তুই ফিল্মে গিয়ে ফিল্মে আমার গান করে যেন আমার গানগুলো নষ্ট করিস, এরকম কোনো দিন আজকে বলেছিলেন। তারপরে ও তখন ওর ইচ্ছে ছিল না, কিন্তু ওরা একেবারে নাচরবান্দা খুব করলো। তখন ও বললো যে ঠিক আছে, তোমরা গানটা শোনাও, তো গানটা যদি আমার ভাল লাগে না। তখন ওরা মান্নাদের করা লাল পাগড়ি দিয়ে মাথায় রাজা হলেন বসুরাতে, ওই গানটা ওকে শোনালো। তখন ও বললো যে হ্যাঁ আমি নাচবো। মানে গানটা পছন্দ হয়েছে, গানটা পছন্দ হয়েছিল খুব। এবং তার মানে এটা ঠিক নয় যে উনি মানে সব রকম গানই পছন্দ করতেন, গান যদি ভালো লাগতো সবাইকার গানই পছন্দ করতেন, যদি সে ভালো করে মনের থেকে গানটা। সেটাই। আচ্ছা, আর একটা গল্প আপনার কাছে শুনছিলাম একটু আগে, যে আপনার চুল নিয়ে, এত সুন্দর চুল, সেটা নিয়ে আপনার একটা মজার গল্প আছে, সেটা একটু বলুন সবাইকে। সে আমার বিয়ের সময় আমি যখন নতুন বউ হয়ে এলাম, তখন আমার দেওরেরা ওরা আমাকে খুব ভালোবাসতো, সবাই বউ দেখতে আসতো। তখন মন্টু বিশেষ করে, বউ দেখতে হবে না, তোমাদের বউ দেখার কোনো দরকার নেই, বউর মুখ দেখতে হবে না, চুলটা দেখে চলে যাও। এবেলা ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে, কোনখানে বেলায় আমার ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে, কোনখানে বেলায় আমার ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে, ফাগুনের ক্লান্ত খানের, ফাগুনের ক্লান্ত খানের শেষ গানে বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা ডাক